এখানে এসে এত হরিণ দেখলাম যে মন ভরে গেল। কঙ্কালীতলায় পুজো দিলাম, খুব সুন্দর করে মাকে দর্শন হলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের আবেগ মিলেমিশে একাকার হয়ে আছে। তাই আমরা বছরের যে কোনো সময়ে একবার শান্তিনিকেতন যাবই, তা সে বসন্ত উৎসবের সময় হোক বা পৌষ মেলা কিংবা এঁকে বেঁকে চলা সেই নদীটার টানে বা বাউল গানে বা সোনাঝুরির হাটের টানে। সকাল 8টা বেজে গেছে, আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। আমরা যাব শান্তিনিকেতন, মাতারা এক্সপ্রেস ধরবো 8টা 32-এ। এখন ট্রেনেরই অপেক্ষা, ট্রেন আসুক, শিয়ালদা থেকে আসবে, তারপর আমাদের জার্নি শুরু হবে। বলতে বলতেই আমাদের ট্রেন এসে গেল ঠিক সময়। এই ট্রেন যাত্রার একটা উপরি পাওনা বাউল গান। এই ট্রেনে শিয়ালদহ থেকে শান্তিনিকেতনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া 85 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া 305 টাকা। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন আছে, তবে যেসব ট্রেন 12টার কাছাকাছি বোলপুর পৌঁছয় সেসব ট্রেনে যাওয়াই ভালো, কারণ শান্তিনিকেতনের বেশিরভাগ হোটেলেরই চেক ইন টাইম দুপুর 12টা। আমরা এসে পৌঁছলাম শান্তিনিকেতন স্টেশনে। 10টা 18-এ আসার কথা, 10টা 38 বাজে, মানে 20 মিনিট লেট। এই হচ্ছে শান্তিনিকেতন স্টেশনের বাইরেটা। বোলপুর স্টেশনের উল্টো দিকেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এর এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা। আজ মঙ্গলবার, আমরা মঙ্গলবারই আজকে দেখে নিচ্ছি, কারণ বুধবার এই মিউজিয়াম বন্ধ থাকে। মানে সপ্তাহের বুধবার ব্যতীত প্রত্যেকটা দিন সকাল 9টা থেকে 6টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। এখানকার প্রধান আকর্ষণ যে সেলুন কারে করে 1941 সালে শেষবারের মতো কবি বোলপুর গিয়েছিলেন, সেটি এখানে রক্ষিত আছে। এছাড়াও এই মিউজিয়ামটিতে আছে বহু দুষ্প্রাপ্য ছবি। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ বলে ভেতরের ছবি দেখাতে পারলাম না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে 2010 সালে এই মিউজিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 2012 সালে এটা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। ভেতরটা খুব সুন্দর, যারা শান্তিনিকেতন আসবেন অবশ্যই ঘুরে যাবেন। স্টেশনের সামনেই আছে টোটো, অটো এবং গাড়ি স্ট্যান্ড। স্টেশন থেকেই টোটো কিংবা গাড়ি রিজার্ভ করে নিন। আসার দিন স্টেশন থেকেই পিক আপ করা থেকে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে যাওয়ার দিন স্টেশনে ড্রপ করে দেওয়া অবধি টোটো ভাড়া পড়ে সিজন অনুযায়ী 1600 থেকে 2500 টাকা। মিউজিয়াম দেখে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের থাকার ঠিকানা PWD গেস্ট হাউসে, যেটি একদম শান্তিনিকেতন রোডের ধারে অবস্থিত। এখানে তাড়াতাড়ি ফ্রেশ হয়েই আমরা সাইট সিনে বেরিয়ে পড়ব। এখানে মোট 4টি ডবল বেডরুম আছে। চলুন আমাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে PWD যে গেস্ট হাউস, তার বসার জায়গা খুব সুন্দর। আর ঘর তো দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে শান্তিনিকেতনের PWD গেস্ট হাউসে আমাদের রুম, ডবল বেডের রুম। দুটো এরকম সিঙ্গেল বেড রয়েছে। এখানে রয়েছে একটা LED টিভি, সুন্দর পর্দা দেয়া, এসি আছে, দুটো চেয়ার টেবিল আছে, বেশ বড় ঘরটা। আর এর সঙ্গেই আছে একটা অ্যান্টি চেম্বার। এই হচ্ছে অ্যান্টি চেম্বার। এখানে একটা আলনা আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এই পাশে হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম ওয়েস্টার্ন প্যাটার্নে।
কমোড, গিজার, বেসিন, আয়না সমস্ত কিছুই আছে, মানে ব্যবস্থা খুবই ভালো। আর এই ঘরের ভাড়া হচ্ছে 1200 টাকা পার নাইট, জিএসটি নিয়ে 1400 সামথিং পড়বে। এটি হচ্ছে আনন্দ পাঠশালা। এটি কবিগুরুর স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে 1954 সালে স্থাপিত হয়। এখনো প্রতিদিন সকালে এখানে গাছতলায় বসে পাঠশালা। আমরা আজকে বিশ্বভারতী চত্বরে যে দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে সেগুলো আজকে দেখব। আজকে মঙ্গলবার, সবই অবশ্য বাইরে থেকে। আর আনন্দ পাঠশালা যেটা, সেটা তো ঘিরে দিয়েছে এখন, মানে আপনাদের দেখাতে পারবো না। তবে সামনেই আছে 3 পাহাড়, 3 পাহাড়টাকে দেখাচ্ছি। মনে আছে আমাদের ছোটবেলায় সহজ পাঠ বইয়ের প্রথম পাতার ছবি? হ্যাঁ, এই হচ্ছে সেই 3 পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটি পুকুর খনন করেন। পুকুরে যে মাটি ছিল, সেই মাটি থেকে 3টি ঢিপি তৈরি হয়। সেই ঢিপির উপর দাঁড়িয়ে মহর্ষি সূর্যদেবকে প্রণাম করতেন। সেই থেকেই এর নাম 3 পাহাড়। এই বটগাছটির বয়স প্রায় 200 বছর। এই বাড়িটি হচ্ছে তালধ্বজ। একটি তালগাছকে কেন্দ্র করে খড়ের চাল, গোলাকার মাটির বাড়িতেই থাকতেন শিক্ষক তেজেশচন্দ্র সেন। রবীন্দ্রনাথের বনবাণী কাব্যের কুটিরবাসী কবিতাটি তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে। 1891 সালে এই ব্রাহ্ম মন্দির উপাসনা গৃহটি প্রতিষ্ঠিত হয়। বেলজিয়াম কাঁচের তৈরি এই উপাসনা গৃহকে স্থানীয়রা বলেন কাঁচঘর। প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি এখানে উপাসনা হয়। 1863-64 সালে এই শান্তিনিকেতন গৃহ, এই বাড়িটি নির্মাণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এটাই এখানকার প্রথম বাড়ি। এই বাড়ির নাম অনুসারেই এই জায়গাটার নাম হয় শান্তিনিকেতন। সামনে যে অপরূপ স্ট্যাচুটি আছে, সেটি তৈরি করেন শিল্পী রামকিঙ্কর বেজ। নাম অনির্বাণ শিখা। এটা হচ্ছে শান্তিনিকেতনের বিখ্যাত ছাতিমতলা। 1862 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদারের কাছ থেকে 16 আনা বা 1 টাকা দিয়ে এই জায়গাটি মৌরসি পাট্টা লাভ করেন। এই ছাতিমতলার এই জায়গাটা থেকে শান্তিনিকেতনের পরবর্তীকালে যে প্রসার, সেই শান্তিনিকেতনের প্রসার এই জায়গা থেকেই হয়েছে। এটা হচ্ছে আশ্রম চত্বর, আর এই উল্টো দিকেই হচ্ছে রবীন্দ্রনাথের 5টি বাড়ি এবং মিউজিয়াম। আশ্রম চত্বরের উল্টো দিকেই আছে উত্তরায়ণ প্রাঙ্গণ, যেখানে আছে মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের 5টা বাড়ি। এই মিউজিয়ামটি এবং এই বাড়িগুলি সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে, বুধ আর বৃহস্পতি বন্ধ থাকে। এন্ট্রি ফিস হচ্ছে বড়দের 100 টাকা আর ছোটদের 10 টাকা। ভিতরে হবে না। এই দিকটাতে হচ্ছে রবীন্দ্রনাথের যে 5টা বাড়ি আছে, সেই 5টা বাড়ি হচ্ছে এই দিকে। আর আমার এই দিকটাতে হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের সামনে অবধি আমি যেতে পারবো, তারপরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে ফটোগ্রাফি করতে পারবো না। এটা হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা। সামনে ওইটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামটা দারুণ, কিন্তু আমার আফসোস একটা যে আপনাদের দেখাতে পারবো না। এই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামের এই অবধি আপনাদের দেখাতে পারবো, ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেল। মিউজিয়াম দেখে এই চত্বরে যে 5টি বাড়ি আছে রবীন্দ্রনাথের, উদয়ন, কোণার্ক, পুনশ্চ, শ্যামলী এবং উদিচি, সেই বাড়িগুলো আমরা দেখাচ্ছি। সমগ্র চত্বরটা কিন্তু নানারকম শিল্পকলা দিয়ে সাজানো। আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উদয়ন। উদয়ন এই বাড়িটি কিন্তু রবীন্দ্রনাথের ভাবনায় তৈরি নয়, এটা কবিপুত্র রথীন্দ্রনাথের ভাবনায় তৈরি। উদয়ন এই বাড়িটির স্থাপত্য শৈলী অতুলনীয়। প্রথম ও দ্বিতীয় বাড়ির মাঝে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই বাড়িটির নাম কোণার্ক। বাড়িটি লক্ষ্য করলে দেখা যায় এর প্রত্যেকটি ঘরের উচ্চতা বিভিন্ন। মাটির এই বাড়িটির নাম শ্যামলী।
এই বাড়িতেই রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে স্বাগত জানিয়েছিলেন। চতুর্থ বাড়িটির নাম পুনশ্চ। 1938 সাল নাগাদ এই বাড়িটি নির্মিত হয়। পঞ্চম ও শেষ বাড়িটির নাম উদিচি। এই বাড়ি থেকেই রবীন্দ্রনাথ শেষবারের মতো শান্তিনিকেতন থেকে কলকাতা রওনা দিয়েছিলেন। এখানে পুরো এলাকাটি নানা রকম স্কাল্পচার দিয়ে সাজানো। এই উত্তরায়ণ চত্বরটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর। একই সঙ্গে মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের পাঁচটা বাড়ি। হ্যাঁ। মানে এত সুন্দরভাবে দেখলাম যে কি বলবো, ফাঁকা ছিল এবং সামনে অবধি যেতে পেরেছি। এটি হচ্ছে নাট্যঘর। বিশ্বভারতীতে যেসব নাটক মঞ্চস্থ করা হয় সেগুলি এখানেই অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে ইগলু। এটি হচ্ছে শিল্পী রামকিঙ্কর বেজের বিখ্যাত সৃষ্টি সাঁওতাল পরিবার। শিল্পী এই কাজটার মধ্যে দিয়ে সাঁওতালদের যাযাবর জীবনকে তুলে ধরেছেন। নুড়ি, পাথর, সিমেন্ট ইত্যাদি ছুঁড়ে ছুঁড়ে এই কাজটি করা হয়। এটি হচ্ছে শিল্পী রামকিঙ্কর বেজের আরও একটি অনবদ্য সৃষ্টি কলের বাঁশি। এটি হচ্ছে শিল্পী নন্দলাল বসুর বাড়ি। আপনাদের একটা কথা আমি বলে রাখি, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নন্দন সদন বয়েজ হোস্টেলের সামনে, আর তার উল্টো দিকেই নন্দলাল বসুর বাড়ি। এই যে বিশ্বভারতী চত্বরটা, এটা এখন আপনি সমস্ত কিছুই বাইরে থেকে দেখবেন, মিউজিয়াম এবং রবীন্দ্রনাথের 5টা বাড়ি ছাড়া। কিন্তু আপনি যদি রবিবার আসেন, 300 টাকা দিলে আপনি মিউজিয়াম, রবীন্দ্রনাথের বাড়ি এবং সমস্ত চত্বরটা কিন্তু খোলা থাকে, আপনি সেদিন ভালোভাবে ঘুরতে পারবেন। এই বাড়িটি হলো নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। এবার আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক পাশেই বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমরা এখন চলে এসেছি বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে এটাকে ডিয়ার পার্ক বলে। আগে এখানে টিকিট ছিল 50 টাকা, তারপর বেড়ে হয়েছিল 100 টাকা। এখন কিন্তু আর টিকিট লাগে না, কেবলমাত্র আধার কার্ড আপনাকে দেখাতে হবে যে কজন ঢুকবেন ভেতরে প্রত্যেককে। আর বুধবার দিন এটা কিন্তু বন্ধ থাকে, আর সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি প্রতিদিন, বুধবার বাদে প্রত্যেক দিন খোলা থাকে। এই হচ্ছে ডিয়ার পার্ক। দেখি এখন কোথায় দেখতে পাই তাদের। ভেতরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। চারিদিকে গাছগাছালি আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে এখানে এসে এত হরিণ দেখলাম যে মন ভরে গেল। আপনারা শান্তিনিকেতনে এসে অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের। এবার আমরা চললাম দুপুরে লাঞ্চ করতে। এই রাস্তায় বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আমরা এলাম বনবীথির হেঁসেল ঘরে আমাদের দুপুরের লাঞ্চ করতে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাঁসার থালা গ্লাসে খাওয়া। বনবীথির হেঁসেল ঘরে খেতে এসেছি, মানে এখানকার একটা বিখ্যাত জায়গা খাবার। আমরা নিরামিষ থালি নিয়েছি 170 টাকা করে, তাতে দিয়েছে বাসমতি চালের ভাত, একটা ভাজা, শাক ভাজা, এখানে ঘি আছে, আবার আলু পটলের তরকারি, আর একটা মিক্সড ভেজ আছে, এরপর চাটনি পাঁপড় আসবে। এবার খেয়ে দেখি কিরকম। ডাল আছে, মুগের ডাল, একটু শুক্তো দিয়ে খাই, দেখি কিরকম করেছে। বেশ সুন্দর, বেশ সুন্দর। লাঞ্চ করে আমরা এলাম আমার গুটির সোসাইটির শোরুমে। একদল রাজহাঁস আমাদের ওয়েলকাম করলো। এই শোরুম 5ই এবং 6ই জুন বাদে সারা বছর সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে।
আমরা এখন এসেছি আমার কুটির সোসাইটিতে। এটা হচ্ছে শোরুম। এখানে হস্তশিল্প যেগুলো আছে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি, এখানে বিক্রি হয়, খুব ন্যায্য মূল্যে পাওয়া যায়। যাব ভেতরে, তার আগে একটু কোপাই নদীটা দেখে আসি। যে প্রদর্শনী কক্ষ আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, একবারে সামনেই কোপাই নদী, সামনে কাশফুল ফুটে আছে, আর কোপাই নদী ওই এঁকে বেঁকে দূরে চলে গেছে, খুব সুন্দর লাগছে। এখন শোরুমে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে ভেতরে ফটো দেখাতে পারলাম না। এবার আমরা এলাম 34 ফুট বুদ্ধ মূর্তি দেখতে। এই বটগাছটি বুদ্ধগয়া থেকে আনা সেই বিরল প্রজাতির বটগাছ, যার তলায় বসে সাধনা করে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন। এই হচ্ছে 34 ফুট বুদ্ধ মূর্তি। জায়গাটি বেশ মনোরম। এসে পৌঁছলাম প্রকৃতি ভবন দেখতে। আমরা এখন এসেছি সুব্রত বসু দ্বারা নির্মিত প্রকৃতি ভবন দেখতে। প্রকৃতি ভবনের টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে, আর প্রতিদিন মিউজিয়ামটি খোলা থাকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। চলুন এবার ভেতরে গিয়ে দেখি। এখানে আপনি যা কিছু দেখবেন সবই প্রকৃতি থেকে সংগ্রহ করা কাঠ ও পাথরের ফসিল। এখানে বাইরে যে বাগান আছে সেটা ছাড়াও ভেতরের মিউজিয়ামে মোট 4টি কক্ষ আছে। হাতে সময় নিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। চলে এলাম শালবনী, একেবারে সিনেমার গ্রামীণ পরিবেশ। আর এইখানেই হয়েছিল বেলা শেষে পোস্ত ইত্যাদি বিখ্যাত সিনেমা শুটিং। আর বাহামনির কথা মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিখ্যাত টিভি সিরিয়াল ইষ্টি কুটুমের শুটিং এখানেই হয়েছিল। তো চলুন একটু ভালো করে দেখে নিই। এই হচ্ছে শালবনী, চারিদিকে শালের জঙ্গল, একবারে পিকচার পোস্টকার্ড। যেদিকেই তাকান সেদিকেই শালের জঙ্গল। এই হচ্ছে বাহামনির শুটিং এর সেই বাহামনির গ্রাম। চলে এসেছি সোনাঝুরির হাটে। এই যেন এক মিলন মেলা। আগে এটা ছিল শনিবারের হাট, এখন কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই এই হাট বসে, কেবলমাত্র বুধবার এই হাট বন্ধ থাকে। বোলপুরের বিশ্বভারতীর পর পর্যটক মহলে সব থেকে জনপ্রিয় এই সোনাঝুরির হাট। গ্রামীণ পরিবেশে স্থানীয় শিল্পীরা হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন কেনাবেচার জন্যে। ভালোই, খারাপ না। বাউলের উদাসী সুর ও সাঁওতালি মাদলের ছন্দে কিছুক্ষণের জন্যে চেনা জীবনের বাইরে ছুটে যাওয়া এক অচেনার আনন্দ। এটাই হচ্ছে সোনাঝুরি মিলন মেলার মূল ছন্দ। আমরা সোনাঝুরি হাট থেকে সোজা চলে এলাম 51 সতীপীঠে শেষ পীঠ কঙ্কালীতলায়। আজ রাত্রে একবার কঙ্কালীতলায় এলাম, কেন কঙ্কালীতলায় এখন রোজ কোপায়ের ধারে একটা আরতি হয়, সেই আরতিটা দেখবো বলে। মাকেও একবার দর্শন করব, কাল সকালে আবার আসবো পুজো দিতে। এখানে দেবীর কোনো মূর্তি নেই, এখানে দেবীকে পটচিত্রে মহাকালী রূপে পুজো করা হয়। চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে।
এখানে রাস্তার দুধারে আছে পূজার ডালির দোকান। এখানে পুজো দেওয়ার জন্য নেই পাণ্ডাদের দৌরাত্ম্য। আপনার পূজার ডালি কিনে আপনি পুজো দিতে পারেন। এখানে পুজোর ডালি শুরু হয় 21 টাকা থেকে। আমরা গতকাল রাত্রে এসছিলাম, আজকে সকালবেলা উপাসনা গৃহ ঘুরে আমরা কঙ্কালীতলায় চলে এসেছি। পুজো দিতে এসেছি সকাল সকাল, আশা করি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। কঙ্কালীতলা হচ্ছে 51তম সতীপীঠের শেষ সতীপীঠ। এইখানে মায়ের কোমরের অংশ বা কাঁখাল পড়েছিল, সেই থেকে এর নাম কঙ্কালীতলা। মন্দিরের পাশেই আছে একটি কুণ্ড। এখানে কুণ্ডর জলে ডুবে থাকা একটি শিলাকে দেবীর প্রথিত অঙ্গ বলে মনে করা হয়। মন্দির চত্বরেই হস্তশিল্পের নানা পসরা নিয়ে স্থানীয় বিক্রেতারা হাজির থাকেন। আর আছে মাদলের ছন্দ। সকালবেলা এসে কঙ্কালীতলায় পুজো দিলাম, খুব সুন্দর করে মাকে দর্শন হলো, মনটা একেবারে শান্তিতে ভরে গেল, খুব ভালো লাগলো। মন্দিরের পেছনেই আছে কোপাই নদী। কঙ্কালী মাতার মায়ের মন্দিরের পাশেই এটাই হচ্ছে শিবের মন্দির, খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেক সতীপীঠের সঙ্গেই একজন ভৈরব থাকেন। এখানে হচ্ছেন রুরু ভৈরব বাবার মন্দির। এই যে হচ্ছে রুরু ভৈরবনাথ মন্দির। কঙ্কালীতলা থেকে বেরিয়ে যে শিব মন্দির আছে, এই শিব মন্দিরের পাশেই আছে বহু খাবার দোকান। এখানে প্রচুর টিফিনের জায়গা আছে, এইখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এবার আপনাদের শান্তিনিকেতনের কিছু অব্বিট জায়গা দেখাই। এটি হচ্ছে ভক্তি বেদান্ত আশ্রম। এই আশ্রমের ভেতরেই আছে উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দিরের আদলে তৈরি মন্দির। সমগ্র চত্বরটি বেশ সুন্দর। বোলপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত সুরুল রাজবাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার শ্রীনিবাস সরকার। 10 টাকা টিকিট কেটে এর ভেতরে প্রবেশ করতে হয়। রাজবাড়ি বললেও এটি আসলে জমিদার বাড়ি। তবে শোনা যায় সরকার পদবি তাদের ইংরেজদের কাছ থেকে পাওয়া সাম্মানিক পদবি। শ্রীনিবাস সরকার নীল চাষ এবং জাহাজের কাপড়ের তৈরি ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। চোরাশাকর রাজবাড়ির সঙ্গে সুরুল রাজবাড়ির বরাবরই একটা সুসম্পর্ক ছিল। দেবদাস, গহনার বাক্স, সমাপ্তি, বলিদান ইত্যাদি বিভিন্ন সিনেমার এবং জনপ্রিয় টিভি সিরিয়াল রাখি বন্ধন, রানী রাসমণি ইত্যাদির শুটিং হয়েছিল এই বাড়িতে। সুরুল রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরের পুরনো। রাজবাড়ির পেছনেই আছে লক্ষ্মী জনার্দনের পঞ্চরত্ন মন্দির, যেখানে দেখতে পাবেন অপূর্ব টেরাকোটার কাজ, যা দেখে আপনার মন ভরে যাবে। আছে দেউল আদলে তৈরি জোড়া শিব মন্দির, বাংলার স্থাপত্য শিল্পের এক আদর্শ নিদর্শন এই সুরুল রাজবাড়ি। শান্তিনিকেতন এসে আমরা একটা নতুন মন্দির দেখলাম, সুরথেশ্বর তলা। এটা রায়পুরের মধ্যে পড়ে, শান্তিনিকেতন থেকে কিছুটা দূর। আপনারা যখন সুরুল রাজবাড়ি আসবেন তার থেকে একটু এগিয়ে এলেই এই মন্দিরটা পাবেন। অপূর্ব সুন্দর মন্দিরটা, এটা একেবারে নতুন সংযোজন। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরের ডান দিকে আছে দুর্গা মন্দির এবং সামনে শিব মন্দির। চলুন শিব মন্দিরের ভেতরটা একটু দেখে আসি। মন্দির চত্বরের এক পাশে আছে মহাদেবের মূর্তি, তার পাশে আছে একটা বিরাট পুকুর। বেশ সুন্দর, বেশ ভালো লাগবে। এরপর আমরা এলাম বোলপুর শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত রায়পুর রাজবাড়ি দেখতে। এই রাজবাড়িটি রায়পুর রাজবাড়ি বা লর্ড সিনা প্যালেস নামে বিখ্যাত। 20 একর জায়গা জুড়ে বিস্তৃত 120টি ঘর বিশিষ্ট রাজবাড়িটি আজ কালের নিয়মে প্রায় ধ্বংসপ্রাপ্ত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
ছাতিমতলা সংলগ্ন যে জমিটি থেকে শান্তিনিকেতনে পত্তন করেন সেই জমিটি এই রায় পরিবারেরই। এই বাড়িতেই শুটিং হয় জনপ্রিয় বাংলা সিনেমা যেখানে ভূতের ভয়। রাজবাড়ি সংলগ্ন যে মন্দির চত্বরটি আছে সেটি কিন্তু এখনো সুন্দরভাবে রক্ষিত আছে। এরপর আমরা লাঞ্চ করতে এলাম দুই কন্যার হেঁসেল ঘরে। আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এসেছি দুই কন্যা যে হেঁসেল ঘর আছে, মানে শান্তিনিকেতনের একটা অন্যতম সুন্দর রেস্টুরেন্ট যেটা, সেখানে খেতে। সাজানো গোছানো সুন্দর রেস্টুরেন্ট। আমরা নিরামিষ থালি নিয়েছি। নিরামিষ থালিতে আছে ভাত, পোস্ত, ডাল, ধোকার তরকারি, 2 রকম ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস। এটার দাম হচ্ছে 170 টাকা। কাঁসার থালায় সমস্ত কিছু, সাজানোটা শুধু অপূর্ব সাজিয়েছে। খাবারটা কিরম খেতে দেখি। টেস্ট খুব সুন্দর। ও একটা জিনিস বলতে ভুলে গেছি, সঙ্গে অবশ্য ঘিও আছে। এবার আমরা এলাম সৃজনী শিল্পগ্রামে। ভারতের উত্তর ও উত্তর পূর্ব রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা এবং শিল্প সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান সৃজনী শিল্পগ্রাম। জনপ্রতি 30 টাকা টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকে পড়লাম। এটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে। শান্তিনিকেতনের লোকশিল্পের প্রসারের এক অন্যতম কেন্দ্র সৃজনী শিল্পগ্রাম। এখানে মোবাইলে ছবি তোলার জন্য কোনো টাকা লাগে না। এই শিল্পগ্রামের ভেতরে বেশ কিছু স্টলও আছে, সেখান থেকে কেনাকাটাও করা যেতে পারে। এখানে দেখা মেলে বাংলার শিল্পকলা বাদেও আন্দামান, নিকোবর এবং বিহার, উড়িষ্যা, ত্রিপুরা সহ উত্তর পূর্বের 7 রাজ্যের শিল্প নিদর্শন। আমাদের অফ সিজনে ভাড়া হচ্ছে 2 দিন ঘুরলে 1450 টাকা, আর যদি ওটা একদিনে কভার করে তাহলে 1200 টাকা। আর সিজনের সময় আমাদের হচ্ছে একদিনে 1850 টাকা। তার মধ্যে যে রায়পুর রাজবাড়ি যে যায় তাহলে ওটার জন্য এক্সট্রা একটা কিছু দিতে হয়। 2 দিন ওটা 2500 টাকা। 2 দিনে বললে 2500 টাকা। এখানেই শেষ করলাম আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারেই লাগবে। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।